নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা এবার সোচ্চার হলেন তার দলেরই দুই কাউন্সিলরের বিরুদ্ধে। অপরদিকে পাল্টা জবাব দিলেন কাউন্সিলর পুলিন গোলদার এবং কাউন্সিলর অজয় লোহার। সব মিলিয়ে সরগরম মাল শহরের রাজনীতি। অবশেষে সাধারণ মানুষের দাবিতে বেহাল অবস্থায় পড়ে থাকা জলপাইগুড়ির একটি অতি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার শুরু হলো পুরসভার উদ্যোগে। বিদ্যাসাগরের জন্মদিনে বিদ্যাসাগরের নামকরণে নতুন রাস্তার নামকরণ করা হলো। পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো তার জন্মদিন জলপাইগুড়িতে। বয়েলখানার কাছে পবিত্রপাড়ার রাস্তার শুরুতে পবিত্রপাড়ার রাস্তাটির বিদ্যাসাগর সরণি নামকরণ করা হয় এবং যথাযোগ্য মর্যাদায় বিদ্যাসাগরের 204তম জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন ওই এলাকার নাগরিক বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আয়োজক 22, 24 ও 25 নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ। এই জন্মদিনে আমরা যে কাজটি করতে যাচ্ছি তার মূর্তিতে মাল্যদান করব এবং তার নামে আজকে জলপাইগুড়ির 24, 25 নম্বর ওয়ার্ডের ভিতর দিয়ে যাওয়া পবিত্রপাড়া যে রাস্তাটি, সেই রাস্তাটির নামকরণ আমরা বিদ্যাসাগর সরণি করব। এটাই আজকের সবার মূল বিষয়বস্তু। 2007 সালে 17 সালে আমরা এই রাস্তাটির নামকরণ করার জন্য জলপাইগুড়ি পৌরসভার কাছে একটি আবেদনপত্র সমবেত মানুষজনদের নিয়ে একটি দরখাস্ত দিয়েছিলাম, আবেদন করেছিলাম, কিন্তু পৌরসভা এই বিষয় নিয়ে কোনো কর্ণপাত করেনি। তারপরে আমরা 2000 চেয়ারপারসনের একটু ফোন করেন যাতে তিনি যে রেজুলেশনটা হয়েছে সেই রেজুলেশনের ভিতরে এটাকে দুটো লাইন ঢুকিয়ে দেন। তা আমি বললাম যে সে কথা কি আর শুনবেন, এটা তো অনৈতিক কাজ, তবুও আমি অনুরোধ করতে পারি, তুমি বলছি যখন তুমিও চেষ্টা করো। এরপরে আমি চেয়ারপারসনকে ফোন করি, চেয়ারপারসন প্রথমে ফোন ধরেননি, পরবর্তীকালে তিনি যখন ফোন কল ব্যাক করেন তখন তিনি জানান, দাদা আমি এটা দেখি কয়েকজনের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। তিনি আর জানাননি। আমি আমাদের এখানে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশালী দাসকেও বলেছিলাম উদ্যোগ নেওয়ার জন্য। তার বাড়িতেও যাওয়া হয়েছিল এবং তাকে এইবারও উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছিল। এখানকার বিদায়ী কাউন্সিলর পিনাকি সেনগুপ্ত, তাকে বলা হয়েছিল। পিঙ্কু বিশ্বাস বর্তমান কাউন্সিলর, তাকে বলা হয়েছিল। পিঙ্কু বিশ্বাস জানায় যে সে কলকাতায় আছে, তাই এই যেতে পারবে না, মানে এই অনুরোধটা সে ফোনে বলবে এবং চেষ্টা করবে যাতে এটা সফল হয়। দিলীপ বর্মার সাংস্কৃতিক কর্মী, তাকে বলেছিলাম যে তুমি যেহেতু একজন কাউন্সিলর, তুমি একটু কৌশলী এই দলেরই দুই কাউন্সিলরের বিরুদ্ধে সোচ্চার হলেন মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা। প্রসঙ্গত, এদিন মালবাজার পুরসভার 2 এবং 11 নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে জয়ী কাউন্সিলর পুলিন গোলদার এবং অজয় লোহারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। সম্প্রতি মালবাজার পুরসভায় দুর্নীতি ইস্যুতে পুরপ্রধান স্বপন সাহাকে তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করা হয়েছে। আর সাসপেন্ড ইস্যুকে কেন্দ্র করে মাল শহরের রাজনীতি ক্রমশ সরগরম হয়ে উঠেছে। এদিন মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা সাংবাদিকদের সামনে বলেন, দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি, দলের অনুগত সৈনিক আমি। মিথ্যা অভিযোগের ভিত্তিতে দলকে বিপথে চালিত করার চেষ্টা করেছে দুই কাউন্সিলর পুলিন গোলদার এবং অজয় লোহার। প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি চোখের জল আর ধরে রাখতে পারেননি। তিনি জানিয়েছেন 3 দিনের ছুটিতে রয়েছে, ছুটি কাটিয়েই ইস্তফা দেবেন। অপরদিকে দলের দুই কাউন্সিলর পুলিন গোলদার এবং অজয় লোহার দুজনেই কার্যত সোচ্চার হয়ে ওঠেন চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে। অজয় বাবু বলেন, পুরো চেয়ারম্যান দুর্নীতি করেছেন, সেই বিষয়গুলি বোর্ড অফ কাউন্সিলরদের সভায় তুলে ধরতাম আমরা। তদন্ত শুরু হয়েছে, তদন্তের রিপোর্ট প্রকাশ পেলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অপরদিকে পুলিন গোলদার জানিয়েছেন, দল সিদ্ধান্ত নিয়েছে, দলের ঊর্ধ্বে আমরা কেউই নই।
দলের নির্দেশ মোতাবেক কাজ করব আর সবকিছুকে মিলিয়ে মাল শহরের শাসক তৃণমূল কংগ্রেসের রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত হয়েছে বলেই মত স্থানীয়দের। প্রসঙ্গত হাউজিং ফর অল প্রকল্প সহ একাধিক বিষয়ে পুরসভা দুর্নীতি হয়েছে বলেই অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলাও হয়েছে। সেই সংক্রান্ত বিষয় এখন আদালতের বিচারাধীন। আধিকারিকদের নিয়ে গঠিত বিশেষ অনুসন্ধানকারী দল এদিনও তাদের অনুসন্ধান পর্ব জারি রেখেছেন। শেষ পর্যন্ত তদন্তে কি উঠে আসবে তা জানার কৌতূহল রয়েছে বিভিন্ন মহলের। প্রথমে বলি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমাকে দল থেকে নিলম্বিত করা হয়েছে। আমি নিলম্বিত করলেও আমার রক্ত মাংস শরীর সমস্তটাই মন প্রাণ মমতা ব্যানার্জির প্রতি আজীবন আছে। আমি যেদিন চুল্লিতে যাব সেদিন পর্যন্ত থাকবে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস করতাম, আগামী দিনেও করব। হয়তো দল আমাকে নিষেধ করেছে কোনো সক্রিয় অংশগ্রহণ করতে না, সে সক্রিয় অংশ না করলেও আমি তো তৃণমূলের সাপোর্টার থাকতেই পারি, এবং থাকবই থাকে। সেটার জন্য একটা দুঃখ লাগে যে মিথ্যা অভিযোগের ভিত্তিতে এই দুইজন কাউন্সিলর পুলিশ বোলদার অজয় লোহার 21 সনেও এরা বিভিন্নভাবে দলকে মেলাইন করার চেষ্টা, ভোটে হারানোর চেষ্টা সব রকম করেছেন। এবং এই লোকসভাতেও তাই বরাবরই ওরা দলের দুর্দিনে যখন থাকে তখন দলকে এরা ব্যাকবাইটিং করে। এবং আমাকে এই 5টা বছর, একদম 3 বছর অতিষ্ঠ করে মেরেছে ওরা। যদি দুর্নীতি থাকে প্রমাণ হবে, প্রমাণ হলে পরে মহামান্য বিচারাধীনে আদালতে আছে, সেখানে যদি প্রমাণ হয় আমার শাস্তি হবে, আমি শাস্তি মাথা পেতে নেব। দলের প্রতি আপনার দীর্ঘদিনে আনুগত্য, দলকে কার্যত বুক পেতে রক্ষা করেছে মালবাজার। এই ঘটনায় কোথাও গিয়ে সেই আবেগ, স্মৃতি, ভালোবাসা, কান্না সব আছে। আমি আমার পরিবার 3টা রাতই কাঁদছি। আমার মেয়ের ছোট্ট ইয়ে নেই পড়ে, হ্যাঁ, সে 3টা রাত খাইনি। শুধু বলে যে দিদির সঙ্গে তুমি দেখা করো, দিদির সঙ্গে তুমি দেখা করো। আমি দিদিকে কোথায় পাবো? আর হ্যাঁ, যদি দিদি ডাকেন তাহলে যাবো। আমি আর সমর্থক হিসাবে থাকবো দলে, এটাই বলতে পারি। পদত্যাগ আমি কদিন ছুটি নিয়েছি, ছুটির পরে আমি পদত্যাগ করে দেবো। আমি যেহেতু দল একটা সিস্টেমে চলে, হ্যাঁ, দলই তো আমাকে চেয়ারম্যান করেছিল। দলে যদি না থাকি আমার নৈতিক অধিকার, নৈতিক কর্তব্য যে দলকে বিলম্বিত না করা। হ্যাঁ, এটা আমার আনুগত্যের মধ্যে এটা থাকে না। আমি দলের প্রতি আনুগত আগেও ছিলাম, এখনও আছি এবং আগামী দিনেও থাকবে। দেখেন, সেটা তো তদন্তকারী সংগঠন বলবে, সেটা তো আমাদের জানার বিষয় না। 100 কোটি আছে কি 200 কোটি আছে। যেরকম আপনাকে আমি এখানে দেখাচ্ছি একটা কোন বিষয়ের উপর বলেছিলেন যে দুর্নীতি হচ্ছে? আমরা যেরকম একটা ফেক ওয়ার্ক অর্ডার পেয়েছি, একটা ওয়ার্ক অর্ডার পেয়েছিলাম ম্যানুয়াল টেন্ডারের, সেটা 74 লক্ষ টাকার। তো সেটা আমাদের কাউন্সিলরদের একটা গ্রুপে আমি যখন সকালবেলা এসে টেন্ডারটা দিই, টেন্ডারের বিষয়ে আমরা কিছু জানি না, তখন টাউন সভাপতি যিনি মিউনিসিপ্যালিটির স্টাফ আছে তিনি এখানে একটা কমেন্ট করে বললো কি এটা ফেক টেন্ডার, এটার বিরুদ্ধে আমরা একটা এফআইআর করব। তারপরে সে জেডি পাওয়ার সলিউশনের নামে সেই টেন্ডারটা ছিল। আর আমি জেডি পাওয়ার সলিউশনে যখন ফোন করছি, তো জেডি পাওয়ার সলিউশন আমাকে বলছে কি বিশ্বজিৎ ভান্ডারী বলে একজন কলকাতার দালাল, তিনি নাকি 5 লক্ষ টাকা নিয়ে সে টেন্ডারের কপি ওনাকে পাঠিয়ে দিয়েছেন। আর আজ অবধি সে টেন্ডারের বিরুদ্ধে কোনো এফআইআর মাল পৌরসভা তরফ থেকে করা হয়নি। আর এফআইআরটা স্বপন সাহেব বোর্ড মিটিংয়ে আমাদের সবার সামনে বলছিল কি টেন্ডার এফআইআর করে নাই। এরকম যদি আপনি দেখবেন ওয়ার্ক প্যাডের উপরে টেন্ডার কপিগুলো, আপনিকে বলতেছি আমি নাই করে আমার মনে হয় 100 কোটি টাকার উপরে এরকম টেন্ডার দেওয়া হয়েছে। ফলস টেন্ডারগুলো, বেআইনি টেন্ডারগুলো। দোকান বন্ধ ঠিকঠাক হয়েছে না, হয়নি। ওখানে জালিয়াতি হয়েছে, ওটার তো আপনাকে আমার কাছে তো ভরি ভরি কাগজ আসছে। যখন এই বিষয়গুলো নিয়ে আমি যখন পৌরসভাতে বলছি, লেটার দিচ্ছি, আমাকে কায়দা করে পৌরসভাতে ডেকে যথারীতি আমার সাথে আমাদের সিনিয়র কাউন্সিলর পুলিং গোলদারও ছিল, আমাদের উপরে অ্যাটাক হয়েছে। ওখানে ওনার ছাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের উপরে অ্যাটাক হয়েছে। ইভেন আমাকে জাতি তুলে আদিবাসী তুলে গালও দেওয়া হয়েছিল। আর সেটা নিয়ে আমার যে সামাজিক সংগঠন, আমার যে আদিবাসী বিকাশ পরিষদ থেকে নিয়ে যারা আমার আদিবাসী ভাই বোনরা আছে, তারা রাস্তায় নেমে তার বিরুদ্ধে পুতুল জ্বলিয়েছিল এসডি অফিসের বাইরে। সেই দিনগুলো আপনাদেরও আজকে মনে হবে বোধহয়। একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর দল যদি সিদ্ধান্ত নিয়েছে, আমি বলবো
এরকম যদি কেউ করে থাকে বেআইনি, তার বিরুদ্ধে এরকমই শাস্তি হওয়া উচিত। আর তার সাথে একটা কথা আপনাদেরকে বলবো, ওই লাইটের যে ব্যাপারটা আছে, আলোসজ্জার ব্যাপারটা মালবাজারে, সেটা নিয়েও আমরা কথা উঠাইছিলাম কি এগুলো যে এত যে একটা লাইট কেনা হচ্ছে, কী দামে কেনা হচ্ছে, কী টেন্ডার কেনা হচ্ছে, আমরা কিছুই জানি না। কলকাতার কিছু, আপনারা পৌরসভার বাইরে যখনই দেখি কলকাতার দালালগুলো দাঁড়ায় থাকে, ওরা সব সময় ওরা বাইরে থেকে লোক নিয়ে আসবে, ওরা কার মাধ্যমে আসে জানি না, টাকা দিয়ে বিভিন্ন রকমের টেন্ডার বের করবে। মালবাজারের তো লোকাল ছেলেগুলো তো মানে কি ফাইন্যান্সিয়ালি শেষ হয়ে গেছে, যারা কন্ট্রাক্টরি করে খেত। আজকে আমার ভাই নিজস্ব একটা পৌরসভা ইনলিস্টেড কন্ট্রাক্টর, আজকে মালবাজারে 70-78 জন কন্ট্রাক্টর ছিল। এই কন্ট্রাক্টরদের আজকে পরিস্থিতি কি? কাজ করছে কারা? কাজ করছে সব বাইরের কলকাতার কন্ট্রাক্টরগুলো। আজ থেকে আপনাকে আমি বলি, বাড়ির আজ অবধি আমরা 3 বছরে নাই করে আপনার 20 থেকে 25 কোটি টাকা বিল দিয়েছি পৌরসভার। সেই 20-25 কোটি টাকার যদি মালবাজারে যদি লোকাল ছেলেগুলো কাজ করতো, লোকাল কন্ট্রাক্টররা কাজ করতো, তাহলে মালবাজার ইকোনমিটা আছে কোন জায়গায় গিয়ে দাঁড়াতো? সেই 25 কোটি টাকাটা মালবাজারে রোটেট হতো, মালবাজারের ফাইন্যান্সিয়াল অবস্থাটা কত ভালো জায়গায় গিয়ে দাঁড়াতো। আজকে শুধু ভোট টেন্ডার করলে শুধু হবে না। আজকে মানি মার্কেটে একটা জমি আছে আপনার 13 নম্বর ওয়ার্ডে, ওই 13 নম্বর ওয়ার্ডে মানি মার্কেটিং জমিটা পাঁচিল করে এখানে টেন্ডার করা হয়েছে। ওই জমিটা কীভাবে টেন্ডার করবে উনি? একদিন যখন আমি আমিন নিয়ে মাপতে গেছি, তো আমাকে রাত্রেবেলা চেয়ারম্যান ফোন করে বললো, অজয় ওই জমিটা কিন্তু সবার, ওইটা আমার জমি না, ওইটা আমার জমি হতে পারে না, ওটা পৌরসভার জমি হতে পারে না, ওখানে ইনলিগাল টেন্ডার কীভাবে করবে? এগুলা কথা উনি যদি নাম নিয়ে বলে থাকেন, তাহলে কিন্তু আমি কাগজ নিয়ে সমস্ত প্রেসকে ডেকে আমি সমস্ত কাগজ দেখিয়ে কথা বলবো। এবং নির্বাচনে উনি হচ্ছে গত পৌরসভা নির্বাচনে তো দীপা সাহা, আগের যে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, তাকে হচ্ছে উনি হারিয়েছেন। এটা তো হ্যাঁ, উনি হারিয়েছেন এবং তিনি জেলা সভাপতি সহকারে রাজ্য ইয়েতে সব জায়গায় কমপ্লেন করেছিলেন দীপা সরকার, তার কোনো তদন্ত হয়নি। এবং এইবার পৌর নির্বাচনে আমাকেও হচ্ছে অন্তত 10 লক্ষ টাকা আমাকে হারানোর জন্য চেষ্টা করেছে। আজকে এই মাল পৌরসভা যতগুলো ওয়ার্ড আছে, একমাত্র আমার ওয়ার্ডে একটা ওয়ার্ড আমরা লিড দিতে পেরেছি, আরেকটাতে আমি লিড দিতে পারিনি। বাকি সবগুলোতে কেন হেরেছে? ওনার একটা বুথেও তো লিড হয়নি। এখন 120 কোটি টাকা না 120 টাকা, সেটা এখন তো আদালতে কেউ গিয়েছে। উনি যদি সত্যি এত মহাপুরুষ, সাধু পুরুষ, উনি আমার উপরে, অজয়ের উপরে দোষ চাপিয়ে উনি তো রেহাই পাবেন না। তো উনি যদি এতই সাধু পুরুষ, তাহলে দল ওনাকে সাসপেন্ড করলো কেন? দল এখন পাশে নেই কেন? সেটা আপনারা জিজ্ঞেস করুন ওনাকে। যে একজন বিজেপির কেউ চিঠি দিল, আর 2 কাউন্সিলরের ষড়যন্ত্র, আর দল ওনাকে সরিয়ে দিল। নিশ্চয়ই দল কিছু পেয়েছে, তদন্ত টিম এখানে তদন্ত করছে। দেখুন, এগুলো তো এখন আমার মুখ দিয়ে আর বলানোটা ঠিক হবে না। কিসে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, তদন্ত টিম এখানে এসছে, 3 দিন ধরে তারা তদন্ত করছে। তারা নিশ্চয়ই প্রশাসনকে, ডিএমকে, রাজ্য স্তরে তারা নিশ্চয়ই রিপোর্ট দেবেন, তারা বলবেন। দেখুন, এখন ইস্তফা দিল কি না দিল, দল একটা সিদ্ধান্ত নিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, উনি সবসময় বলেন যেটা বিজেপি। আরে বিজেপি দলকে তো উনি মালবাজারে প্রমোট করেন, এটা মালবাজারে সবাই জানে। এবং সব বিরোধী রাজনৈতিক দলগুলো কিভাবে এখানে কোনো মাথা তুলে কথা বলতে পারে না কেন, সেগুলো আপনারা একটু তদন্ত করুন। কাউন্সিলরদের কি মিটিং হলো আজকে? অফিসিয়ালি কোনো নোটিশ বা চিঠি আমি পাইনি। একটা ঘটনা ঘটেছে, দল তাকে সাসপেন্ড করেছে, উনি দলীয় কেউ নেয়। আমি তার সাথে এখন বসবো কেন? দলীয় স্তরে আজকে তো অফিসিয়ালি কোনো মিটিং যেহেতু চিঠি দেয়নি, তাহলে বোর্ড মিটিংয়ের ব্যাপার নেই এখানে। কে? না, আমি তো যাইনি। চেয়ারম্যান গিয়েছে। এখন উনি কিসের মিটিং করছেন, কোনো চিঠি তো সব কাউন্সিলরও যদি পায়, তাহলে আমিও পাবো। যেহেতু উনি নিজেই বলতেছেন দাদা কি উনি 3 দিনের জন্য ছুটিতে, তো কিভাবে পুরসভাতে গিয়ে মিটিং করতেছে? এটাই তো বক্তব্য, যে আজকে ওনাকে দল বহিষ্কার করেছে। উনি যদি ছুটিতে থাকেন, এখন ভাইস চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাহলে কোনো যদি মিটিং করে, তাহলে তার অফিসিয়াল একটা চিঠি আমি পাবো, তার এজেন্ডা থাকবে। কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে আমি কোনো চিঠি পাইনি, কোনো নোটিশ পাইনি। তাহলে আমি মিটিংয়ে যাব কেন? কে বা কারা গিয়েছে মিটিংয়ে, তার জবাবটা তারাই দিতে পারবে। 2010 সালের আশাকর্মী নিয়োগের প্যানেল প্রকাশের পরেও আশাকর্মী নিয়োগ না করে এবং এতদিন পরে নতুন করে বিজ্ঞপ্তি জারি করার বিরুদ্ধে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিল 2010 সালের আশাকর্মী নিয়োগ প্যানেলের প্রার্থীরা।
2010 সালে আশাকর্মী নিয়োগের জন্য গ্রাম পঞ্চায়েত থেকে বিজ্ঞপ্তি জারির পর মৌখিক পরীক্ষা ও নিয়োগের প্যানেলের তালিকাও প্রকাশ করা হয়, কিন্তু 14 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের কর্মক্ষেত্রে নিয়োগ করা হয়নি। কিছুদিন আগে মেটেলি ব্লকে 44 জন আশাকর্মী নিয়োগের জন্য ফের বিজ্ঞপ্তি জারি করে মেটেলি ব্লক প্রশাসন। 2010 সালের আশাকর্মী নিয়োগের প্যানেল প্রকাশের পরেও নিয়োগ না করে ফের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের বিরুদ্ধে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিল 2010 সালের আশাকর্মী নিয়োগের প্যানেলে থাকা প্রার্থীরা। বুধবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই হুঁশিয়ারি দেন ওই সমস্ত চাকরি প্রার্থীরা। জানা যায় 2010 সালের 8ই জুন মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের 9 জন আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বছর 28শে সেপ্টেম্বরের জন্য মৌখিক ইন্টারভিউ হয়। ইন্টারভিউয়ের দুদিন পর গ্রাম পঞ্চায়েত থেকে আশাকর্মীর জন্য 9 জনের একটি প্যানেলের তালিকাও প্রকাশ করা হয়, কিন্তু প্যানেলের তালিকা প্রকাশের পর আর ওই সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়নি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে প্যানেলে থাকা প্রার্থীরা বহুবার তদানীন্তন জেলা স্বাস্থ্য আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ মাল মহকুমা শাসককেও জানান, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। চলতি মাসের 11ই সেপ্টেম্বর মেটেলি ব্লক প্রশাসনের তরফে ব্লকের 44 জন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন 2010 সালের আশাকর্মী নিয়োগের প্যানেলে থাকা প্রার্থীরা। এদিন মাথা চুলকায় এক সাংবাদিক বৈঠক করেন ওই সমস্ত প্রার্থীরা। অভিযোগকারীরা বলেন, আমাদের নিয়োগ না করে আবার কেন নিয়োগের বিজ্ঞপ্তি? আমরা 14 বছর ধরে ঝুলতেছি, এই নিয়োগ করা হয়নি, এখন আমাদের আশাকর্মী নিয়োগ করা হয় নাই, আবার নতুন করে বিজ্ঞপ্তি দিচ্ছে আমরা শুনলাম। তার মধ্যে আমাদের যদি না হয়, এবার যদি নিয়োগ করা না হয়, তাহলে আমরা কোর্টে যেতে বাধ্য হবো। আপনারা এতদিন ধরে মানে অপেক্ষা করে আশায় ছিলেন? আশায় ছিলাম এতদিন ধরে, আমরা ভাবছিলাম হবে বোধহয়। আপনাদের কি প্যানেল লিস্টে নাম আছে? হ্যাঁ, আমাদের প্যানেল লিস্টে নাম আছে 9 জনের, কিন্তু নেওয়া হয়নি এখন। নেওয়া হয়নি এখন। কি নাম আপনার? সবিতা রায়। এটা এই খারাপ লাগতেছে যে আমাদের নিয়োগ না করে এই 14 বছর ঝুলায় রাখলো, আমাদের নিয়োগ না করে আবার বিজ্ঞপ্তি ছাড়লো। কি কারণে আমাদের নেওয়া হলো না আমরা তো বুঝতে পারি নাই। এতদিন তো আমরা যাওয়া আসা করতেই আছি, সেই বিওএমএর কাছে গেছি, এসডিওর কাছে গেছি, ভিডিও ডিএম এর কাছেও গেছি। তো সিএমএর যখন গেছি তখন স্বাস্থ্য ভবনে ফোন করে উনি বললেন যে তোমাদের মেমো নাম্বারও হয়ে গেছে, তোমরা 1.5-2 মাসের মধ্যে জয়েন্ট লেটার পেয়ে যাবা, এমনকি এই সদর হাসপাতালে তোমাদের ট্রেনিং করাবো, এরকম করে আমাদের আশ্বাস দিয়েছিলেন। হ্যাঁ, তারপরও আজ অবধি কোন আমাদের নেওয়া হয়নি বা জয়েন্ট লেটারও আসেনি, কিন্তু প্যানেল লিস্টে আমাদের নাম আছে। আর যখনই আমরা এটা জানতে গেছি তখন আমাদের সংসদে বা ইয়েতে আমাদের নাম পূরণ আছে, আশা কর্মী নিয়োগ হিসাবে আমাদের নাম পূরণ দেখাচ্ছিল। কিন্তু এখন আমাদের নিয়োগ না করে কি করে আবার বিজ্ঞপ্তি ছাড়লো, কিন্তু আমাদের নামগুলো এখন কোথায় গেল? তো আপনারা কি ভাবছেন, কি চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, এখন তো আমরা এখন কি করব, আমাদের যেহেতু নিয়োগ করা হয়নি, কেন নিয়োগ করা হয়নি, কি কারণে নিয়োগ করা হয়নি, এটা আমরা এটার জন্য আমরা যাব, প্রশাসনের কাছে যাব, কি কারণে আমাদের নেওয়া হলো না, কি কারণে। কতজন ছিল আপনাদের এরকম? আমরা 15 জন পরীক্ষা দিয়েছিলাম বিধাননগর জিপি থেকে, কিন্তু আমরা 9 জন সিলেক্ট হয়েছি। 9 জন আমাদের প্যানেলিস্টে 9 জনের নাম আছে। কি নাম দিদি আপনার? আমার নাম শিলা উরাও হুজুর। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিককে দাবিপত্র পেশ করা হলো বৃহস্পতিবার। উল্লেখ্য, আজ রাজ্যের প্রতিটি জেলাতেই বিভিন্ন দাবিতে এ ধরনের ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। শিল্পী ভাতা থেকে বঞ্চিত প্রকৃত শিল্পীদের ভাতার আবেদন মঞ্জুর, ভাতার পরিমাণ 2000 টাকায় বর্ধিত করা, শিল্পীদের সরকারি পরিচয়পত্র ও ভাতা প্রদানের পূর্বে নির্দিষ্ট সময়সূচি ও নিয়মাবলী সহ কোনো বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্র ও অন্যান্য মিডিয়াতে প্রচার, প্রত্যেকটি শিল্পীর ক্ষেত্রে দক্ষ বিচারকের মাধ্যমে অডিশন পূর্বক ভাতা ও পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা, লুপ্তপ্রায় লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিকগুলি সরকারি উদ্যোগে কর্মশালা করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, মাঝপথে বন্ধ হয়ে যাওয়া যোগ্য শিল্পীদের পুনরায় ভাতা চালু, দুস্থ লোক শিল্পীদের সরকারি উদ্যোগে বিভিন্ন বাদ্যযন্ত্র প্রদান, দুস্থ শিল্পীদের সরকারি আবাস নির্মাণ ও তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা, মহিলা লোকশিল্পীদের নিরাপত্তা সহ নিজ নিজ কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য ভাড়ার ছাড়পত্র, বিভিন্ন সামাজিক প্রকল্পে দুস্থ শিল্পীদের যুক্ত করা ও লোকপ্রসার প্রকল্পে সরকারি অনুষ্ঠানে সমান সুযোগ সুবিধা প্রদান করা সহ মোট 11টি দাবি ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে। আমরা আসছি আমাদের লোকশিল্পীদের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে, তাতে 11 দফা দাবি আছে। 11 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশনে এখানে হাজির হয়েছি। কি কি দাবি? আমাদের তো যেমন যে যারা এখনো ভাতা পায়নি তাদের অবিলম্বে ভাতার বন্দোবস্ত করতে হবে। অনেক প্রকৃত শিল্পী আছে তারা ভাতা পাচ্ছে না, তাদের চালু করতে হবে ভাতা। এবং যে ভাতাটা দেওয়া হচ্ছে আমরা মনে করছি এটা যথেষ্ট নয়।
এই ভাতার পরিমাণ বৃদ্ধি করতে হবে। আমরা দাবি করছি যে যখন সরকারি আই কার্ড বা ভাতার দরখাস্ত নেওয়া হয় এটা বহুল প্রচারিত সংবাদপত্রে যেন প্রচার করা হয়। আজকাল তো মিডিয়ার যুগ, যেন সাধারণভাবে সবাই আমরা জানতে পারি, এটা আমাদের দাবি। মাঝপথে অনেক লোকশিল্পীর ভাতা বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হলো সেটা তদন্ত সাপেক্ষে আবার চালু করতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। লোকশিল্পীদের মধ্যে যারা যন্ত্রশিল্পী তাদেরকে বিভিন্ন সময় যে যন্ত্র দেওয়া হয় সেটা সঠিকভাবে দেওয়া হয় না। আমরা মনে করি এই যন্ত্র বিতরণটা সঠিকভাবে করতে হবে। দুস্থ লোকশিল্পীদের যাদের আশ্রয় নেই, ভালো বাড়ি নেই, থাকার বন্দোবস্ত নেই, আমরা সেই দুস্থ শিল্পীদের বাসস্থানের দাবি করছি। আমরা দাবি করছি 60 ঊর্ধ্ব যারা লোকশিল্পী এরা তো পরবর্তীতে আর অনুষ্ঠান করতে পারেন না, তাদের জন্য যাতে বিশেষ ভাতার বন্দোবস্ত করা হয়। আমরা দাবি করছি এই লোকশিল্পীরা বিভিন্ন বাসে, ট্রামে, রেলে যখন যাতায়াত করে তাদের ভাড়ার ক্ষেত্রে যেন সেটা কনসেশন করা হয়। আমরা দাবি করছি বিশেষ করে মহিলা শিল্পীদের জন্য অনুষ্ঠান আদি থেকে ফেরার সময় যে সমস্ত সমস্যা সামনে আসে, নানা রকম বাধার সম্মুখীন হয়, তাদের জন্য নিরাপত্তা আমরা দাবি করছি। এই মহিলা লোকশিল্পীদের জন্য আমরা দাবি করছি। এরকমভাবে আমাদের 11টা দাবি এবং পাশাপাশি উই ওয়ান্ট জাস্টিস ফর RG কর, আমরা এই দাবিটাও আমাদের রেখেছি। আমরা এই সমস্ত দাবির ভিত্তিতে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমার নাম ঈশ্বরচন্দ্র রায়, সম্পাদক, জলপাইগুড়ি জেলা কমিটি। পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ জলপাইগুড়ি জেলা কমিটি থেকে এসেছিলেন এবং তারা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আমাদের কাছে এসেছিলেন, ডেপুটেশন হিসেবে জমা দিলেন। সেটি আমরা শুনলাম এবং একটি আলোচনা হলো এই বিষয়ে। আমাদের দাবি দেওয়াগুলো আমরা শুনলাম, আলোচনা হলো, আলোচনার মাধ্যমেই কিছু সলিউশন বেরিয়ে গেল, যেটা ওনাদের তরফ থেকেই সলিউশনটা এলো। এরকম নয় যে আমাদেরকে বিশেষ কোনো আলোচনা করতে হয়েছে। আমাদের সঙ্গে যে আমাদের কথোপকথন এর মাধ্যমেই অনেক কিছু স্পষ্ট হলো এবং যা ওনারা দাবি দেওয়া জানালেন সেটা যথাস্থানে আমাদের কর্তব্য হবে সেটাকে প্লেস করা। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, জলপাইগুড়ি। এবার মণ্ডপসজ্জায় ডেকোরার কারুকার্যের ছবি তুলে ধরতে চলেছে জলপাইগুড়ির একটি খ্যাতনামা এবং অন্যতম পুজো কমিটি। দুর্গাবাড়ির এবার পুজোতে অভিনব চমক দিতে চলেছে ডেকোরার শিল্পকলা, যা মূলত ফাইবারের উপর বিভিন্ন জীবজন্তুর কারুকার্য তুলে ধরছেন ফালাকাটার শিল্পীরা। এখন সেই কাজেই জোর প্রস্তুতি চলছে এবং প্যান্ডেল সাজসজ্জারও কাজ চলছে। সব মিলে জলপাইগুড়ির দুর্গাবাড়ির দুর্গাপুজোর বাজার এখন রমরমিয়ে শুরু হয়েছে, আর সেই কাজেই এখন ব্যস্ত প্রতিমা কারিগর থেকে সকল শিল্পীরা। এটা কিসের থিম চলছে? ফাইবারের মাল আছে কিছু, আর কিছু পুতুল আছে। কোন জায়গার থেকে আপনারা এসেছেন? কোন জায়গার থেকে এসেছেন? হ্যাঁ, কোথার থেকে এসেছেন? এটা আসছে আপনার কলকাতা থেকে। আর আপনারা? হ্যাঁ, আমাদের বাড়ি ফালাকাটা। সেখান থেকে কাজ করছেন? হ্যাঁ। এই যে ডেকোরার শিল্পীর বা যারা কাজ করে তারা সারা বছর কি এই কাজই করে না? হ্যাঁ, এই কাজই। কিসের কাজ করে? সারা বছর তো পুজো থাকে। এই এরকমই আপনার এক একটা নতুন করে থিম তৈরি করা। এবার কি এটা অভিনব থিম? হ্যাঁ, আগেও করছে? এর আগে হয়ে গেছে। আগে হয়ে গেছে। সেটা কতদিনে কমপ্লিট করবেন? এটা আমরা গতবার করেছিলাম কলকাতার দিক, এইবার এখানে আসলে। কলকাতার চাহিদা ভালো ছিল। এই পুরোটা কিসের? ফাইবারের? ফাইবার আছে, তারপরে কী বলে ওগুলো ফাইবারে বেশি লাগে। আর কিসের উপর কারুকার্যগুলো রয়েছে? কিসের কারু কী কী রয়েছে এর মধ্যে? জীবজন্তু, সব সমস্ত জীবজন্তু রয়েছে। কী নাম আপনার? আমার নাম কমল দত্ত। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল
রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং ডিটেন হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার হেয়ার স্পা ডিটেন করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং, স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর 8167706967। টানা কয়েকদিনের গরমের হাত থেকে নিস্তার পেয়েছে সাধারণ মানুষ। কারণ দুদিন থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার সাথে সাথে জলপাইগুড়ি জেলাতেও হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এদিন সকালেও বৃষ্টিপাত হওয়ার কারণে পরিবেশ ছিল অনেকটাই ঠান্ডা, আকাশ ছিল কালো মেঘে ঢাকা। এর ফলে খুশি প্রকাশ করেছেন অনেক মানুষ। প্রাতঃভ্রমণকারীরা বলেন এখন জলপাইগুড়ির পরিবেশ আগের মতো ফিরে এসেছে, পরিবেশ হয়েছে ঠান্ডা। গরমের হাত থেকে আমরা অনেকটাই নিস্তার পেয়েছি। হালকা বৃষ্টি হচ্ছে, আজকের পরিবেশটা কেমন? আজকের খুব ভালো ওয়েদার, 40-41 তাপমাত্রা উঠে গেছিল, সেক্ষেত্রে আজকে খুবই ভালো। জলপাইগুড়ির যেটা পরিবেশ সেটা কি আস্তে আস্তে মনে হচ্ছে ফিরছে এই পরিবেশ দেখে? মানে গরমের দিকে, গরমের হাত থেকে যে নিস্তার পেয়ে, হ্যাঁ গরমের থেকে নিস্তার পাচ্ছে মনে হয় জলপাইগুড়িবাসী। কেমন লাগছে সকালে? সকালে তো ভালোই, ওয়েদারটা খুবই ভালো লাগছে এখন। কি নাম আপনার? আমার নাম প্রবীর চন্দ্র। রাস্তার কাজে নজরদারি, ভিভিআইপি রাস্তার সংস্কার শুরু হলো জলপাইগুড়িতে। কয়েক বছর পর একটি গুরুত্বপূর্ণ প্রধান রাস্তার সংস্কার শুরু হলো জলপাইগুড়ি পৌরসভার আর্থিক সহায়তায়। বেশ কয়েক বছর থেকে জলপাইগুড়ির বড় ডাকঘর মোড় থেকে নয়াবস্তি মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। দিন থেকে রাতে যখন তখন দুর্ঘটনায় অনেক মানুষের হাত পা ভেঙেছে। এই রাস্তা দিয়ে সরকারি পদে থাকা অনেক গুরুত্বপূর্ণ আধিকারিক থেকে সাধারণ মানুষের চলাফেরার দারুণ অসুবিধা হচ্ছিল। জলপাইগুড়ি পৌরসভার কাছে সাধারণ মানুষের দাবি ছিল এই রাস্তাটি তৈরি হোক। অবশেষে জলপাইগুড়ি পৌরসভার মাধ্যমে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ নতুনভাবে হচ্ছে। এদিন রাস্তাটি পরিদর্শন করেন উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি ও পৌরসভার আধিকারিকরা। রাস্তার গুণগত মান সঠিক রাখার কথাও ঠিকাদার সংস্থাকে বলা হয়েছে। নতুনভাবে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন সকলেই। সৈকত বাবু বলেন, অনেক বছর রাস্তার কাজ হয়নি, কিন্তু এবার কাজ হচ্ছে। সাধারণ মানুষ থেকে সকলেরই সুবিধা হবে। পূজার আগে রাস্তার কাজটা হচ্ছে, আমরা খুব ভালো লাগতেছে, আনন্দিত হলাম। পূজার আগে রাস্তার কাজটা হচ্ছে, অনেকদিন তো রাস্তার কাজ বন্ধ ছিল, এখন এই রাস্তার কাজটা হচ্ছে, খুব আনন্দ পেলাম। রাস্তার কাজ শুরু হয়েছে দেখলেন? হ্যাঁ দেখলাম, রাস্তার কাজ হচ্ছে, খুব ভালো লাগতেছে। এর আগে কি অসুবিধা হতো? এর আগে দেখতাম বাইক টাইক অনেক নিয়ে ওরা খুব চালাতো, অসুবিধা হতো, গাড়ি ঘোড়া খুব ধাক্কাধাক্কি লাগার মতন হয়তো, লেগেও যেত কোনো সময়। সুন্দর হচ্ছে কাজটা, ভালো হচ্ছে। পূজার আগে কাজটা হচ্ছে, সেটাই আনন্দিত আমরা। রাস্তাটা নিয়ে বহু মানুষের দাবি ছিল, কারণ 2006 সালে এই রাস্তাটা লাস্ট হয়েছিল, তখন আমি এই 8 নম্বরের কাউন্সিলর ছিলাম। তারপরে বারবার রিপেয়ারিং হয়েছে, প্যাচওয়ার্ক হয়েছে। এবার আজকে আমরা ইঞ্জিনিয়াররা আছেন এখানে উপস্থিত আছেন, আমরা দেখছেন যে আজকে এই রাস্তাটার কাজ শুরু হয়ে গেল। এবং এটা মানে জিএসটি ছাড়া আপনি যদি ধরেন তাহলে 87 লক্ষ, এবং জিএসটি ধরলে প্রায় 1 কোটি 2 লক্ষ টাকার মতো টোটাল ভ্যালুয়েশন আছে। এবং এখানে আপনার কনসোলিডেশন হবে, তারপরে এখানে প্রিমিক্সিং সিলকোট হবে, এবং তার উপর এখানে ম্যাস্টিকও ধরা আছে। তার ফলে একটা অত্যন্ত, আমরা আশা করছি যে পুজোর আগেই একটা চকচকে অত্যন্ত মানে আধুনিক একটা রাস্তা জলপাইগুড়িবাসীকে আমরা উপহার দিতে পারবো, 8 নম্বর ওয়ার্ডের মানুষকে উপহার দিতে পারবো। এবং 8 নম্বর সাথে এখানে 10, 9 সব এলাকার মানুষ এখান দিয়ে যাতায়াত করেন। এই রাস্তাতে মানে হেভি ভেহিকেল যায়, ভিআইপি মুভমেন্ট আছে। তার ফলে এই রাস্তাটা হওয়া খুব জরুরি ছিল। এটা আমরা করতে পেরে পৌরসভার তরফ থেকে আমরা অবশ্যই আমরা আপ্লুত। বললাম কত দূর পর্যন্ত হচ্ছে? এটা একদম নয়াবস্তি মোড় থেকে শুরু হয়েছে,
বিএসএনএল টাওয়ার, পোস্ট অফিস মোড় থেকে বিএসএনএল টাওয়ার। জলপাইগুড়ি জেলায় এই প্রথমবার তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার ইউনিয়ন গঠিত হলো। এ নিয়ে আজ সন্ধ্যায় জলপাইগুড়ি বাবুপাড়া তৃণমূলের জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ সংবাদ মাধ্যমকে 23 জনের এই কমিটির আত্মপ্রকাশের ঘোষণা করেন। বৈঠকে এদিন তৃণমূলের জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের নেতৃত্ব। জেলা সভানেত্রী বলেন, জেলায় এই প্রথমবার এমন কমিটি আত্মপ্রকাশ করল। পাহাড়পুর থেকে শুরু করে ডাবগ্রাম ফুলবাড়ি পর্যন্ত অনেক ইন্ডাস্ট্রি রয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে চা বাগান, সেখানে তৃণমূল শ্রমিক ইউনিয়নও কাজ করে চলেছে। তৃণমূল সংগঠন তথা আইএনটিটিউসিকে আরও শক্তিশালী করতে নতুন এই কমিটি সব দিক থেকে সহায়তা করবে। এর পাশাপাশি মানুষের স্বার্থে খুব ভালো কাজ করবে সংগঠনটি। তিনি আরও জানান, ট্রেড ইউনিয়নের সার্টিফিকেট পাওয়ার নিয়ম অনুযায়ী এই কমিটির রেজিস্ট্রেশনও হয়ে গেছে। আজকে আমাদের একটা সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল এই কারণেই যে আমাদের জেলা থেকে এই প্রথম মানে আইএনটিটিউসি আমাদের যে সভাপতি আছে, জেলা সভাপতি তপন দে এখানে উপস্থিত আছে, আমাদের চেয়ারম্যান আছে, আমাদের রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় দলের চেয়ারম্যান। এখানে আজকে যেটা আমাদের এই দলীয় কার্যালয়ে সকল আইএনটিটিউসি মানে শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং প্রত্যেককে নিয়ে যেটা ঘোষণা করা হলো বা আত্মপ্রকাশ করলো একটা নতুন কমিটি। যেই কমিটিটা এই প্রথমবার জলপাইগুড়িতে যেটা তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার ইউনিয়ন হিসাবে আজকে একটা কমিটি ঘোষণা করা হলো। 23 জনের একটা কমিটি। এই কমিটি হচ্ছে মূল কমিটি, এরপরে বাকি যে ব্রাঞ্চগুলো সেগুলো হবে। তো এই মূল কমিটিতে আমাদের যে রাজ্য আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত ব্যানার্জি তিনি চেয়ারম্যান রয়েছেন এবং তার সাথে এখানে অ্যাডভাইজার হিসাবে আমাদের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, রাজগঞ্জের বিধায়ক, আমি নিজে এবং তার সাথে চন্দন ভৌমিক অ্যাডভাইজার হিসাবে আছেন এবং তপন দে যিনি আমাদের জেলার আইএনটিটিউসি সভাপতি, তিনি এই কমিটির প্রেসিডেন্ট হিসাবে, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার সহ মেম্বার সহ টোটাল 23 জনের একটা কমিটি আজকে জলপাইগুড়ি জেলায় প্রথম তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল স্টেট ওয়ার্কার ইউনিয়ন হিসাবে ঘোষণা করা হলো। আপনারা জানেন যেটা জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা, যেমন চা বাগান রয়েছে যেখানে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের মতো সংগঠন রয়েছে, তেমনি এই ইন্ডাস্ট্রিয়াল যে আজকে এই ওয়ার্কার ইউনিয়ন হলো, এই ইউনিয়ন হচ্ছে আমাদের বিস্তীর্ণ এলাকা যেটা রাজগঞ্জ বিধানসভা মানে পাহাড়পুর থেকে শুরু করে যদি আমরা ধরি তাহলে ডাবগ্রাম ফুলবাড়ি পর্যন্ত, অর্থাৎ রাজগঞ্জ বিধানসভা এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার একটা বিস্তীর্ণ এলাকায় ইন্ডাস্ট্রি রয়েছে। এই জায়গায় আমাদের যে তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার জন্য আইএনটিটিউসির যে শ্রমিক সংগঠন সেটাকে শক্তিশালী করার জন্য ইতিমধ্যে এই যে কমিটি ঘোষণা যেটা করা হলো সেটার যে ট্রেড ইউনিয়নের যে অ্যাক্ট অনুযায়ী যে সার্টিফিকেট রেজিস্ট্রেশন সেটাও কিন্তু হয়ে গেছে এবং সেটাও আজকে জানিয়ে দেওয়া হলো। তাই দলকে শক্তিশালী করার ক্ষেত্রে যে একটা শ্রমিক সংগঠন, একটা বৃহৎ পরিবার যার অনেক অসংগঠিত ক্ষেত্র, সংগঠিত ক্ষেত্র নিয়ে একটা বড় অংশের মানুষ এই সংগঠনের সাথে যুক্ত রয়েছে, তাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেসের সংগঠনের সাথে নিয়ে এসে শক্তিশালী করে তাদের শ্রমিকদের দাবি দাওয়া আন্দোলনকে নিয়ে লড়াই সংগ্রাম করা যে দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী, যেখানে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আগামী দিন জলপাইগুড়ি জেলায় আইএনটিটিউসির সকল যারা দায়িত্ব আজকে এখানে এই কমিটিতে পেল এবং জেলা সভাপতি তপন দে সহ এবং রাজ্য কমিটির মেম্বার রয়েছে এখানে নিতাই কর সহ এই কার্যালয়ে আজকে যারা শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, যারা বসে রয়েছেন, আশা করব আগামী দিন এই সংগঠন খুব ভালোভাবে কাজ করবে। পথ শিশুদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিল এক যুবক। শিশুদের মুখে হাসি ফোটাতে পুজোর উপহার সঙ্গে তাদের খাবার তুলে দিল ধূপগুড়ি শহরের 14 নম্বর ওয়ার্ডের যুবক ভাস্কর মহন্ত। পুজো আসলেই নতুন জামা কাপড় কিনে বাড়ির শিশুদের জন্য নিয়ে যায় শিশুদের মা বাবারা। নতুন পোশাকের জন্য বিভিন্ন কাপড়ের দোকান কিংবা শপিং মলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পথ শিশুদের, কিন্তু তাদের কথা অনেকেই ভাবে না। এবার তাদের কথা ভেবে পথ শিশুদের পাশে দাঁড়ালো ভাস্কর। তিনি পেশায় বেসরকারি সংস্থায় কর্মরত, পাশাপাশি সাংবাদিকতার কাজে যুক্ত। এদিন তিনি ধূপগুড়ি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো পথ শিশুদের কাপড় পট্টিতে নিয়ে গিয়ে নতুন জামা কিনে দেন।
পাশাপাশি তাদের সকলের হাতে খাবার তুলে দেন। এর আগেও ভাস্কর পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক সেনাবাহিনীর জওয়ানকে রাস্তা থেকে তুলে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে গিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেন। তার কথায় পুজোতে সবাই নতুন জামা কাপড় পরে আনন্দে মেতে ওঠেন, কিন্তু পথ শিশুরা নতুন জামা কাপড় থেকে বঞ্চিত থাকে। তাদের জন্য এটা আমার ছোট্ট প্রয়াস। পথে ঘাটে ঘুরে বেড়ানো পথ শিশুদের নতুন বস্ত্র কিনে দিলাম, তাদেরকে বিরিয়ানিও খাওয়ালাম। বৃষ্টি পড়ছে, তবুও অনবরত কাজ চলছে জলপাইগুড়ির পালপাড়াতে। উপরে প্লাস্টিক লাগিয়ে এখন জোর কদমে কাজে ব্যস্ত জলপাইগুড়ি শহরের প্রায় অধিকাংশ মৃৎশিল্পীরা। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া বউবাজার কলোনি এলাকার মৃৎশিল্পী বাবাই পাল এবার জলপাইগুড়ি শহরের একাধিক খ্যাতনামা পুজো কমিটিগুলোর কাজ করছেন মিলঝিল ক্লাবের পুজোর কাজও সাবেকিয়ানার সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। এছাড়াও শহরের একাধিক পুজো মণ্ডপগুলোর কাজ করছেন। যদিও আজ বৃষ্টি, তাই বৃষ্টিতে কিছুটা অসুবিধা হলেও কাজে বিরত থাকছেন না। কৃষ্ণনগর সহ জেলার বাইরে থেকে শিল্পীরা এখানে এসে কাজ করছেন, তবে বৃষ্টি পড়ার জন্য একটু হলেও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আমার তো এগুলো কাজ তো আমার আগ্রহ আছে বলেই তো আসছি কাজ করতে। না, অনেক পেশা তো আছে। হ্যাঁ, পেশা তো আছে, রাত দিন ধরে কাজ করছি। অনেক পেশা, অন্য পেশাও তো আছে, এই মৃৎশিল্পে কেন? মৃৎশিল্পী কাজটা ভালো, হাতের কাজ। এটা কি কেউ শিখিয়েছেন না আপনি নিজে? না, আমি তো নিজের থেকে, নিজের আইডিয়ার থেকেই শিখেছি। আউট নলেজ থেকে আমার যতটুকু আইডিয়া সেটুকু শিখেছি। কি কি কাজ করছেন এখন? আমি যেমন এগুলো এই যে এখন বর্তমানে এখন এটা মাটি দিচ্ছি, তারপরে আরও অন্য অন্য কাজ হবে। বৃষ্টিটার জন্য বাইরে কাজ করতে পারছি না। কি নাম আপনার? আমার নাম সুকুমার পাল। এবার আপনি মূলত কিসের বিশেষ কাজ করছেন? মিলঝিল ক্লাবের একটা দেখা যাচ্ছে। মিলঝিলে স্বাভাবিক তো হলো সাবেকি সাজের ওপরে হবে, ঠিক আছে। সোলার ডাকসাজ, মুখটা মায়ের মুখ যেরকম থাকে, হ্যাঁ, মিষ্টি মুখ হবে, আর এক চালার মধ্যে প্রতিমাটা হবে। এটা কবে নাগাদ শেষ করবেন আপনারা? মোটামুটি মহলা 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এখন কোন পর্যায়ে কাজ চলছে? এখন এই কালার হবে, মাটির কাজ প্রায় শেষ। এই প্রতিমার বিশেষত্ব কি রয়েছে এই ক্লাবে? সাবেকি ডাকের সাজের ঠাকুর হবে। আচ্ছা, যেটা সোলার ডাক সাজ হয় সেটা। এর জন্য কয়জন কাজ করছে আপনার? আমার এখানে 10-12 জন কাজ করছে। আর এবার অন্যান্য যে বৃষ্টি কয়েকদিন হলো, বৃষ্টির জন্য একটু চিন্তায় আছি। বৃষ্টিটা কমে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিকই ছিল, 2 দিন ধরে বৃষ্টির জন্য একটু চিন্তায় আছি। প্লাস্টিক টানিয়ে কাজ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মোটামুটি অর্ডার কতগুলো পেয়েছেন? অর্ডার মোটামুটি আছে 25-26টা ঠাকুর আমার কাছে আছে, ঠিক আছে। তার মধ্যে পাতকাটার আছে, শহরতলির আছে, মোহরিপাড়ার আছে, রায়কোটপাড়া বারোয়ারির আছে, মিলঝিল ক্লাবের আছে। আচ্ছা, কবে নাগাদ সব কাজ আপনি দিতে পারবেন? আমরা চেষ্টায় আছি 4th মধ্যে কাজ ডেলিভারি দেওয়া, কারণ আমাদের পঞ্চমীতে সব ঠাকুর যাবে, ওই 4th আগে আমাদের ঠাকুর সব। তার আগে বড় ঠাকুর কিছু যাবে, যেটা মহালয়ার দিন ঠাকুর যাবে, সেগুলো প্রায় রং চলছে, রেডির দিকেই হচ্ছে। কি নাম আপনার? আমার নাম বাবাই পাল। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। আপনি কি জলপাইগুড়ি শহরের মধ্যে দোকান, অফিস কিংবা ল্যাব ভাড়া নিতে চাইছেন? তাহলে আপনাদের চলে আসতে হবে জলপাইগুড়ি কদমতলা দীপ্তি হলে ঠিক বিপরীতে। এখানে 120 স্কয়ার ফিটের ফ্রন্ট ফেসের একটি তৈরি মেডিকেল শপ রয়েছে। এছাড়াও 1500 স্কয়ার ফিট করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে, যা ব্যাংক অফিসের মতো যাবতীয় ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে। এছাড়াও ল্যাব তৈরির জন্য 150 স্কয়ার ফিটের একটি রুম রয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই ধরনের যে কোনো রেন্ট নিতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নারায়ণ চন্দ্র সরকার, কন্ট্যাক্ট নাম্বার 9832647237। শিলিগুড়ি পৌর নিগমে অনুষ্ঠিত হলো 32তম পৌর বোর্ড মিটিং।
শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে অনুষ্ঠিত হলো 32তম বোর্ড মিটিং। এদিন এই বোর্ড মিটিং এ উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ শাসক দল ও বিরোধী দলের সমস্ত ওয়ার্ড কাউন্সিলরেরা। পাশাপাশি আজকের বোর্ড মিটিং সম্পূর্ণ সুস্থভাবে সম্পন্ন হয়। বিশেষ করে এদিনের এই বোর্ড মিটিং এ পুজো নিয়ে একাধিক আলোচনা করা হয় এবং নতুন জল প্রকল্পের বিষয়েও আলোচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়াও অবৈধ নির্মাণ, নতুন রাস্তা, স্ট্রিট লাইট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন এই বোর্ড মিটিং এ আলোচনা করা হয়। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 20 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা এবার সোচ্চার হলেন তার দলেরই 2 কাউন্সিলরের বিরুদ্ধে। অপরদিকে পাল্টা জবাব দিলেন কাউন্সিলর পুলিন গোলদার এবং কাউন্সিলর অজয় লোহার। সব মিলিয়ে সরগরম মাল শহরের রাজনীতি। অবশেষে সাধারণ মানুষের দাবিতে বেহাল অবস্থায় পড়ে থাকা জলপাইগুড়ির একটি অতি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার শুরু হলো পুরসভার উদ্যোগে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.